বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেয়া নিয়ে ভারতের নতুন করে কিছু বলার নেই, একথা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, এক সপ্তাহ আগে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের বার্তা পাওয়ার কথা জানিয়েছিলেন তারা, তবে এখন এই বিষয়ে নতুন করে আর কিছু বলতে চান না তিনি। ব্রিফিংয়ে সনাতন ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন খারিজ নিয়েও প্রশ্ন করা হয় তাকে। এ সময় জয়সওয়াল বলেন, চিন্ময় কৃষ্ণ দাস ন্যায় বিচার পাবেন বলে আশা করছেন তারা। ব্রিফিংয়ে গত কয়েক সপ্তাহে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের বিরুদ্ধে ভারতের কঠোর ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন করা হয়। জয়সওয়াল বলেন, অবৈধভাবে ভারতে প্রবেশ করা ব্যক্তিদের খুঁজে বের করতে ও ফেরত পাঠাতে অবশ্যই ব্যবস্থা নেবে নিরাপত্তা বাহিনী। গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে বিরোধে না জড়িয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। বলেন, সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্র চর্চা করে এগিয়ে যেতে হবে। মির্জা ফখরুল অভিযোগ করেন, গত 15 বছর বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে ওঠেনি, বরং দিনের পর দিন গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। ফ্যাসিবাদ ক্ষমতা দখল করে মানুষকে নির্যাতন নিপীড়ন চালিয়েছে, লুট করেছে দেশের সম্পদ। রাজনৈতিক নেতাকর্মীকে গুম করা হয়েছে, এখানে পর গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। ফলে এখানে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো তৈরি হয়নি, গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানগুলো তৈরি হয়নি। আমরা রাজনৈতিক দলগুলো পরস্পরের সঙ্গে বিরোধী লিপ্ত হয়েছি, কিন্তু সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্রকে চর্চা করে আমরা যদি সবাই এগিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা গণতন্ত্রকে লাভ করতে পারবো। চাঁদাবাজি, ঘুষ বাণিজ্য ও মামলা বাণিজ্য জামাতের কাজ না। যারা করবে ভবিষ্যতে তাদেরও অতীতের সরকারের পথ ধরতে হবে বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার রাতে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে সুধী সমাবেশে তিনি একথা বলেন। শফিকুর রহমান বলেন, জামাত বিনা কারণে কারোর ওপর অবিচার করেনি, প্রতিপক্ষ হলেও নিরপরাধ কারো নামে মামলা করেনি। সব রাজনৈতিক দলকে মনে রাখতে হবে, চাঁদাবাজি, ঘুষ বাণিজ্য ও মামলা বাণিজ্য করলে আওয়ামী লীগের মতো তাদের পরিণত হবে। এদিকে সকালে নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে কর্মী সম্মেলনে জামায়াতের আমির বলেন, কারো সঙ্গে শত্রুতা যেমন করা হবে না, কারো চোখ রাঙানিও বরদাস্ত করা হবে না। সুযোগ পেলে সমমর্যাদার ভিত্তিতে সবার সঙ্গে বৈদেশিক সম্পর্ক রক্ষা করবে জামায়াতে ইসলামী। নাটোর জেলা কর্তৃক বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথি আমরা বলেছি চাঁদাবাজি আমাদের কাজ না, আমরা বলেছি ঘুষ বাণিজ্য আমাদের কাজ না, মামলা বাণিজ্য আমাদের কাজ না, এখানে সেখানে দখলদারি আমাদের কাজ না। অতীতের সরকার এটা করেছে বলে মানুষ তাদের উপরে খেপে গিয়ে আজকে এই পরিণতি হয়েছে। সেই কাজ যারা করবে ভবিষ্যতে একই রাস্তা তাদেরকে ধরতে হবে। 15 জানুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের সমাবেশে এই দাবি জানানো হয়। সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, অনির্বাচিত সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করা যাবে না, দ্রুত নির্বাচন দিয়ে দেশকে গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনতে হবে। একটি পক্ষ 72-এর সংবিধান বাতিল করে সাম্প্রদায়িকতা ছড়াতে চায় বলেও অভিযোগ করেন প্রিন্স। এ সময় সিপিবির সভাপতি শাহ আলম বলেন, ক্ষমতার পরিবর্তন হলেও কাঠামোতে পরিবর্তন আসেনি। 21 জানুয়ারি থেকে সারা দেশে গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচি পালন করবে সিপিবি। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেন আর 1 সেকেন্ড দেরি না করে নিত্যপণ্যের দাম কমান, যানমালের নিরাপত্তা বিধান করেন। 10 জানুয়ারি থেকে আমরা বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় করব, ঐক্য গড়ে তোলার সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করব। বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে গঠিত 6টি কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে। প্রতিবেদন জমা দেওয়ার জন্য 15 জানুয়ারি পর্যন্ত সময় পেয়েছে এসব কমিশন। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন, নির্বাচন ব্যবস্থা, সংবিধান ও বিচার বিভাগ সংস্কারে গঠন করা হয় কমিশন। গত বছরের 4 নভেম্বর প্রথম ধাপে 6 কমিশনের প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই 6 কমিশন ওয়েবসাইট খুলে মতামত সংগ্রহ, অংশীজনদের সঙ্গে সংলাপ, মত বিনিময়, জরিপ ও লিখিতভাবে মতামত সংগ্রহ করেছে।
সুপারিশমালা প্রস্তুতে এসব প্রস্তাব ও মতামত পর্যালোচনা করে প্রতিবেদন তৈরির কাজ করছে। চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে কমিশনগুলোকে 15 জানুয়ারি পর্যন্ত সময় দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বাংলাদেশিদের জন্য দেশের বাইরে শ্রমবাজার আশঙ্কাজনকভাবে ছোট হয়ে আসছে। শুধু গত বছরই শ্রমবাজারের সংখ্যা 10 থেকে নেমেছে 6টিতে। এবছর বন্ধের আশঙ্কায় আরও কয়েকটি বাজার। এই দুরবস্থার জন্য সুনির্দিষ্ট গবেষণার অভাবকে দুষছেন অভিবাসন খাত সংশ্লিষ্টরা। সেই সাথে দক্ষ জনশক্তি তৈরিতে পর্যাপ্ত উদ্যোগ না থাকা এবং অভিবাসন কূটনীতিতে দক্ষতা না থাকাকেও বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। সুখবর নেই অভিবাসন খাতে। 5 বছরে 95 অভিবাসী গেছেন 10টি দেশে, আর 2024 সালে মাত্র 6টি দেশে গেছেন বাংলাদেশের অভিবাসীদের 90%। অর্থাৎ কমেছে অভিবাসন প্রত্যাশীদের গন্তব্য দেশের সংখ্যা, কমেছে নারী অভিবাসনও। গত বছর বিদেশে গেছেন 54,000 নারী কর্মী। রামরুর সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এসব চিত্র। বিশেষজ্ঞরা বলছেন, কোনো বাজার খুললেই চাহিদার বিষয়ে খোঁজ না নিয়ে সেখানে লোক পাঠানোর প্রবণতা বন্ধ করা উচিত। তাইওয়ানে আমাদের মার্কেট আছে, হংকংয়ে আমাদের মার্কেট আছে, আপনার ইউরোপে মার্কেট আছে কেয়ার গিভার নার্সিং এর। আমরা কি এটা তৈরি করতে পারবো? এই মুহূর্তে কি আমাদের সেই টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, ভোকেশনাল ট্রেনিং সেন্টারকে ইন্টারন্যাশনাল আপ টু ডেট? এই মার্কেটকে রিচ করতেছে আপনার কারা? ইন্ডিয়ান, ফিলিপিনোরা, কারণ তাদের হিউজ ইনভেস্টমেন্ট আছে। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, বেসরকারি উদ্যোগের ফলেই দেশের বাইরে কোনো রকমই টিকে আছে বাংলাদেশের শ্রমবাজার। তবে এক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ না থাকায় নানা অনিয়ম বাড়াচ্ছে ভোগান্তি। অর্থাৎ আমরা যদি সরকারিভাবে, এমনকি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যেখানে আমাদের বাংলাদেশিরা যায়, অধিকাংশ যায়, আমরা যদি তাদের সাথে সমঝোতা স্মারকের পরিবর্তে আস্তে আস্তে বাইল্যাটারাল এগ্রিমেন্টের দিকে না আসি, তাহলে এটা আরও সংকুচিত হয়ে যাচ্ছে। যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে নিয়মিতভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা কূটনীতির ব্যাপারে, অভিবাসন কূটনীতি, আর বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রশিক্ষণগুলো হয়, যেমন ফরেন সার্ভিস একাডেমি, সেখানে যদি এটাকে একটা বাধ্যতামূলকভাবে ইনক্লুড করা যায়। উন্নত দেশগুলোর বদলে যেসব দেশে বাংলাদেশি কর্মী আছে সেখানে দূতাবাসে লেবার এবং প্রেস কর্মকর্তা নিয়োগে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে রাজধানী বনানী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির। জনাব আসিফ মুনির, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। গত বছর শ্রমবাজার 10টি থেকে 6টিতে নেমেছে, এবছর আরও কমার আশঙ্কা করা হচ্ছে। এটি কেন হচ্ছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। এটা যে প্রতিবেদন হলো সেখানেই কিছুটা আছে। এখন এটা আসলে ধারাবাহিকভাবে কমার প্রবণতাটা আছে, যেহেতু অনেকদিন ধরেই আমরা শ্রমবাজার বাড়ানোর ব্যাপারে যে কথাগুলো বলা হচ্ছিল আপনাদের প্রতিবেদনে, যে দক্ষতা বৃদ্ধি এবং অন্যান্য যেসব দেশের নতুন দেশের সম্ভাবনা আছে, সেটার প্রক্রিয়াটা আসলে চালু নেই। সেই কারণে এটা কিন্তু হঠাৎ করে কমে যায়নি, এটার কমার প্রবণতাটা অনেকদিন ধরে ছিল। এমনকি যে কয়টি দেশে বেশিরভাগ মানুষ গিয়ে থাকেন শ্রমবাজার হিসেবে, সেটাও কিন্তু অনেক বছর ধরেই চলছে। অর্থাৎ এই খাতে আমরা বলছি যে তারা রেমিটেন্স যোদ্ধা, সেখানে আমাদের গুরুত্বটা দিতে হবে। রেমিটেন্সটা যতটা আলোচনায় আসে, যে আমাদের ফরেন রিজার্ভে তারা কতটা যোগ করছেন, এই খাতকে উন্নতি করার ব্যাপারে কিন্তু ততটা কার্যক্রম নেই। পরিকল্পনা আছে কিন্তু কার্যক্রম অনেকদিন ধরে নেই। এক্ষেত্রে সরকারি উদ্যোগটাই আসলে বেশি প্রয়োজন। তো সেই ক্ষেত্রে একটা কথা আমরা বারবারই বলি যে এই যে মন্ত্রণালয় প্রধান দায়িত্বে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এখানে কিন্তু রাজস্ব বাজেট থেকে সবচেয়ে কম বরাদ্দ দেওয়া হয়। অর্থাৎ এই খাতে যেটুকু কাজ হয় সরকারি, এমনকি আমাদের দূতাবাসের কথাও যদি বলা হয়, সেখানে যে শ্রম কর্মকর্তাদের কথা বলা হলো, সেটাও কিন্তু আসলে শ্রমিকদের টাকা দিয়ে করা হচ্ছে। অর্থাৎ এখানে তারা যে ফিজ গুলো জমা দেন, সেটা যে জমা হয়, সেই টাকাটি আবার ব্যয় করা হচ্ছে দূতাবাসে শ্রমিকদের কল্যাণের জন্য। এইটা কিছুটা আসলে লজ্জাজনক আর কি, যে শ্রমিকরা কষ্ট করছেন, আবার তাদের টাকা দিয়ে তাদেরকে সেবা, সেটাও আবার উন্নত মানের সেবা হচ্ছে না। যাই হোক, শ্রম বাজার উন্নতি করতে হলে বা বাড়াতে হলে, যেটা ওই যে আমরা বলছিলাম যে দ্বিপাক্ষিক জায়গায় আলোচনাগুলো করা, এখন পর্যন্ত যে সমঝোতা স্মারকগুলো আছে সেগুলো খুব লুজ ধরনের এগ্রিমেন্ট এবং এগুলো অনেক বছরের পুরনো, অথচ প্রতি বছর কিন্তু চাহিদা নিরূপণ করার একটা প্রয়োজনীয়তা রয়েছে। যে দক্ষ শ্রমিক পাঠানো নিয়ে অনেকদিন থেকে কথা হচ্ছে, তাদের দক্ষতা বাড়ানোর জন্য উদ্যোগ নিতে হবে, একথা আমরা অনেকদিন থেকে শুনছি, কিন্তু সেই উদ্যোগটি নেওয়া হচ্ছে না কেন?
এটা কিছুটা আমরা দেখেছি যে যেমন বিগত সরকারের একটা প্রবণতা ছিল যে চাক্ষুষ কিছু উন্নয়নের কাজগুলো দৃশ্যমান করা। তো সেটার একটা পর্যায়ে দেখেছি আমরা এই ক্ষেত্রেও যে যে প্রশিক্ষণ কেন্দ্রগুলো, যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বলা হচ্ছে, এগুলো ভবন নির্মাণ হয়েছে অনেক উপজেলাতে সারা দেশে, কিন্তু সেই অনুযায়ী সেখানে ব্যবস্থাগুলো করা হয়নি। অর্থাৎ আধুনিক প্রযুক্তি, আধুনিক প্রশিক্ষক রেখে বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণের ব্যবস্থা করাগুলো এগুলো নেই। অনেক প্রশিক্ষণ কেন্দ্র এখনো গেলে দেখা যায় যে পুরো প্রায় বিল্ডিং খালি পড়ে আছে। তো সেটার ক্ষেত্রে যুগোপযোগী ব্যবস্থাপনাগুলো করা হয়নি এবং তদারকিও কিন্তু আসলে খুব একটা নেই। যতগুলো টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে সেখানে আসলে মনিটরিংও খুব একটা হয় না। আরেকটা হচ্ছে যে যেই প্রশিক্ষণগুলোর কথা বলা হয়, দক্ষতাগুলোর কথা বলে, এগুলো কিন্তু আসলে আমাদের মেইন স্ট্রিম যে শিক্ষা ব্যবস্থা সেখানে না আসলে ওই 1 মাস 2 মাসের প্রশিক্ষণে, বিশেষ করে আমাদের স্বল্প শিক্ষিত স্বল্প দক্ষ যারা যাচ্ছেন, ওই অল্প প্রশিক্ষণ আসলে কিছু হবে না। এটা একটা সমন্বয়ের দরকার যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে কি করে কিছু কিছু কারিগরি শিক্ষা যেটা দেশেও কাজে লাগতে পারে, বিদেশেও কাজে লাগতে পারে, তাহলে হয়তো ভবিষ্যতে এই প্রবণতা কমিয়ে আসা যাবে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে কূটনৈতিক জায়গায় একটা স্টেপ আপ করতে হবে, একটু তৎপরতা বাড়াতে হবে। এক্ষেত্রে একটি বিষয় জানতে চাই, বলা হচ্ছে যে উন্নত দেশগুলোর বদলে যে সমস্ত দেশে আমাদের শ্রমিকরা রয়েছেন সেখানে লেবার এবং প্রেস কর্মকর্তা নিয়োগ দেওয়ার একটা পরামর্শ দেওয়া হচ্ছে। এটি তো আসলে আগেই দেওয়ার প্রয়োজন ছিল, এত দেরি কেন হলো বা এখনো দেওয়া যায়নি কেন? দেখুন, এগুলো আমরা জানি যে অনেক বছর ধরে এটা একটা ধারাবাহিকতা আছে, শুধু বিগত সরকার না, সবসময়ই যেগুলো রাজনৈতিক ভাবে এগুলো দেওয়া হয়। যেমন ভারত সহ বেশ কিছু দেশ আছে যারা মধ্যপ্রাচ্যের দেশ সহ, যেখানে তাদের কর্মীরা কাজ করেন, সেখানে তারা নিশ্চিত করেন যে তাদের প্রেস কর্মকর্তা থাকবেন। কেন? কারণ সেখানে তাদের দেশের জনগণের ভাবমূর্তিটা যেন ঠিকমতো রক্ষা হয় গণমাধ্যমে, এবং সেখানে যাতে কোনো রকম অপপ্রচার না হয়। আমরা দেখি যে আমাদের এই প্রেস কর্মকর্তাগুলো নিয়োগ হয় উন্নত দেশগুলোতে। কেন? কারণ সেখানে উন্নত জীবন ব্যবস্থা এবং তারা একটা আরো উন্নত মানের একটা কিছুদিনের জন্য তারা কূটনৈতিক একটা পজিশনে থাকতে পারেন। কিন্তু সেখানে আমাদের শ্রমিক নেই, বা আমাদের বাংলাদেশিরাও যারা থাকেন তারা কিন্তু অনেকেই স্থায়ীভাবে সেসব দেশে থাকেন। কাজেই খুব একটা কিন্তু অন্য সহায়তা বা দূতাবাসের সহায়তা তাদের প্রয়োজন হয়। আর লেবার কর্মকর্তা আছেন যেসব দেশে আমাদের শ্রমিকরা আছেন, কিন্তু প্রয়োজনের তুলনায় কম। অধিকাংশ সময় আমরা শুনি যে লোকবল কম, কিন্তু লোকবল বাড়ানোর চেষ্টা কিন্তু কখনো হয় না। এটা নিয়োগটা সেখানে 1জন বা 2জন থাকেন, যেখানে আমার লাখ লাখ শ্রমিক হয়তো কাজ করে যে দেশে। যে নিশ্চয়ই সেই উদ্যোগ সরকার নেবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। জনবান্ধব সিভিল সার্ভিস বিনির্মাণে পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, উপসচিব পদে কোটা পদ্ধতি বাতিল সহ 3 দফা দাবি জানিয়েছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। শুক্রবার সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় এসব দাবি জানান সারা দেশ থেকে আসা 25টি ক্যাডারের কর্মকর্তারা। সূর্যের আলো রুধিতে পারে কেউ, আমাদের ধরে ঠেকানো যাবে না গণজোয়ারের ঢেউ। আজকে 25টি ক্যাডারের যারা বৈষম্যের শিকার, এখানে আমি চিকিৎসা, কৃষি, শিক্ষাসহ বিভিন্ন পর্যায়ের 25টি ক্যাডারের কর্মকর্তারা নানা দাবি নিয়ে অংশ নেন আলোচনা সভায়। দুঃখের কথা, তারা তাদের কষ্টের কথা। উপসচিব পদে প্রশাসন ক্যাডারের 50% কোটা রেখে অন্যান্য 25 ক্যাডারের জন্য বাকি 50% পরীক্ষার ভিত্তিতে নিয়োগকে অগ্রহণযোগ্য ও সিভিল সার্ভিস গঠনের অন্তরায় বলে মত দেন বক্তারা। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যে ট্রেনিং প্রাণী সম্পদ কর্মকর্তার জন্য এসেছিল, সেটা গ্রহণ করে সে চলে যায় রোডস অ্যান্ড হাইওয়ে মিনিস্ট্রিতে। এই যে বৈষম্য তারা সৃষ্টি করেছে, সরকার এটা নিরসন করতে হবে। অযাচিত হস্তক্ষেপের কারণে টেকনিক্যাল সক্ষমতা না থাকা সত্ত্বেও তারা গুরুত্বপূর্ণ সকল সিদ্ধান্ত গ্রহণ করছেন। এই কোটার জন্য যে আন্দোলন হয়েছে, আমরা কোনো কোটা দেশে দেখতে চাই না। আমাদের একটাই কথা, আমরা ডিএস থেকে উপরে যতগুলো আছে আমরা একটা নিরপেক্ষ অথবা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে আমরা পরীক্ষার মাধ্যমে সমস্ত পদোন্নতিগুলো নিশ্চিত করতে চাই। সব ক্যাডারের সমতা, ক্যাডার যার মন্ত্রণালয় তার, এসব দাবির পক্ষে যুক্তি তুলে ধরেন বক্তারা। এছাড়া জনবান্ধব ও সেবামূলক রাষ্ট্রকাঠামো তৈরির জন্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, উপসচিব পদে কোটা বাতিল সহ 3টি সুনির্দিষ্ট দাবিও জানানো হয় সভায়। কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয়, অর্থাৎ যে পেশার মানুষ সংশ্লিষ্ট পেশায় তাকে কাজ করতে দিতে হবে। তাহলে হবে কি যে পেশাদারিত্ব তৈরি হবে, তার জবাবদিহিতা তৈরি হবে, স্বচ্ছতা হবে এবং কাজটি পারফেক্টলি হবে।
এসএসপি সিনিয়র সুপারিয়র পুল আছে, যেটা পুলের মাধ্যমে উপসচিব থেকে তদন্ত পদ যেটা মেধার ভিত্তিতে হওয়ার কথা ছিল সেটাকে আস্তে আস্তে কোটা করা হয়েছে। সেটা আমরা বলেছি যে আবার সেটাকে মেধায় ফিরিয়ে এনে এসএসপির মাধ্যমে পরীক্ষার মাধ্যমে হতে হবে। কৃষি ও স্বাস্থ্যের মতো বিশেষায়িত মন্ত্রণালয়ে অনভিজ্ঞ কর্মকর্তাদের নিয়োগ না দেওয়ার আহ্বানও জানান পরিষদের নেতারা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘন কুয়াশায় দিনের তাপমাত্রা কমেছে স্বাভাবিকের চেয়ে 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এতে রাজধানী সহ সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা, আর এই অবস্থা থাকতে পারে আরও 3 দিন। ঘন কুয়াশার দাপট ঢাকা সহ দেশ জুড়ে। রাজধানীতে শুক্রবার সকাল 7টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.6 ডিগ্রি সেলসিয়াস। হিমেল হাওয়ায় কাঁপুনি ধরিয়েছে শীত। ছুটির দিনে সড়কে চলাচল কম থাকলেও বিপন্ন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ, কাবু প্রাণীকুলো। 3-4 দিন যাবত শীতের তীব্রতা আপনার ঢাকাতে অনেক বেশি, যে কারণে একটু সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। অনেকটাই শীত উপভোগ করতেছে, আমরা একটু অনেকটাই কষ্টে আছি। পরিস্থিতি খারাপ, আজকে শীতে সবাই ক্লান্ত। রিক্সা চালাচ্ছেন? রিক্সা চালাচ্ছি খুব ঠান্ডায়। উত্তর পশ্চিমের কুয়াশা বলয়ে রাজধানী ছাড়াও ডুবে আছে রাজশাহী, রংপুর, বগুড়া, সিলেট, ঈশ্বরদী, চুয়াডাঙ্গা, যশোর ও ময়মনসিংহ। জানুয়ারিতে দিনে স্বাভাবিক তাপমাত্রা 20 থেকে 25-এ থাকার কথা থাকলেও তা নেমেছে 14 ডিগ্রিতে। সূর্যের দেখা না মেলায় আরও তীব্র হচ্ছে শীত। 6-7 তারিখ পর্যন্ত থাকবে। এরপরে হয়তো তাপমাত্রা, কুয়াশা ভাবটা কেটে গেলে আপনার তাপমাত্রাটা কিছুটা বাড়বে। কুয়াশাটা কেটে গেলে আমরা সূর্যের আলো পাবো। সেই ক্ষেত্রে দিনের বেলা যে তীব্র শীত, এই শীতের অনুভূতিটা অনেকটা কমে আসবে, তবে শীত কিন্তু থাকবে। এদিকে রাজধানীতে খোলা বাজারে বেড়েছে শীতের কাপড়ের বেচাকেনা। কম আয়ের মানুষেরা ভিড় করছেন ফার্মগেট, কারওয়ানবাজার, বঙ্গবাজারে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরও জানাতে রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, আবহাওয়া অধিদপ্তর থেকে কি বলা হয়েছে, কতদিন আর শীত পরিস্থিতি থাকবে? দেখুন, প্রথমে জানিয়ে রাখি যে একদম শীতে জবুথবু মানুষদের জন্য কিছুটা স্বস্তি দিয়েছে শনিবারের সকাল। আজকে শনিবার সকালেই সূর্যের দেখা মিলেছে। সূর্যের দেখা মেলার কারণে শীতের যে অনুভূতি সেটি অনেকটাই কম হচ্ছে। অর্থাৎ গত দুদিন ধরে আমরা যেটি আসলে দেখেছি যে রাজধানী সহ সারা দেশেই ঘন কুয়াশা, শৈত্যপ্রবাহ এবং সূর্যের দেখা না মেলার কারণে সাধারণ মানুষ, বিশেষ করে দিনমজুর বা খেটে খাওয়া মানুষ, কম আয়ের মানুষদেরকে এই তীব্র শীতে কষ্ট পেতে হয়েছে। তাদের আজকে এই সূর্যের দেখা মেলার কারণে কিছুটা সেই যে স্বস্তি হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে আবহাওয়া অফিসের সাথে কথা বলছিলাম। আবহাওয়া অফিস থেকে আমাদেরকে যেটি আসলে জানানো হচ্ছে যে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়াতে 9.8 ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকালকে ছিল 8 ডিগ্রি সেলসিয়াস, এবং আজকে ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। যদিও গতকালকের থেকে ঢাকায় আজকে তাপমাত্রা আরও কিছুটা কমেছে। তবে গতকালকে আমরা যেটি আসলে দেখেছিলাম যে 13টি জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল। আজকে আবহাওয়া অফিস বলছে যে শুধুমাত্র পঞ্চগড়ে এই শৈত্যপ্রবাহ রয়েছে, আর বাদবাকি জেলাগুলোতে শৈত্যপ্রবাহ কেটে গেছে। আমরা আবহাওয়া অফিসের কাছে জানতে চেয়েছিলাম যে আর কতদিন এই যে শীতের যে খুব বেশি অনুভূত হচ্ছিল বা শৈত্যপ্রবাহ সেটি আসলে চলতে থাকবে। আবহাওয়া অফিস বলছে যে বিক্ষিপ্তভাবে 2-1টি জেলায় 8 তারিখ পর্যন্ত এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। তবে 8 তারিখের পরে গিয়ে আবার তাপমাত্রা কমে আসবে এবং তখন আরও যে শৈত্যপ্রবাহ সেই শৈত্যপ্রবাহ হতে পারে। তবে এই কয়েকদিন তাপমাত্রা, দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে গত কয়েকদিনের তুলনায়। তবে এই যে শীত এবং শীতের কারণে বিশেষ করে ঢাকার বাইরের যে জেলাগুলো, সেই জেলাগুলোতে পঞ্চগড়, শ্রীমঙ্গল, এইসব জেলার যে মানুষগুলো আছেন বা কম আয়ের মানুষ আছেন
তাদেরকে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে। এবং আবহাওয়া অফিস আরও একটি বার্তা দিচ্ছে, সেটি হচ্ছে যে আপনি জানেন যে শীতের সময়ও গুড়ি গুড়ি বৃষ্টি বা বিভিন্ন সময় বৃষ্টি হয়ে থাকে, এবং বৃষ্টি যখন হয় তখন ঠান্ডার আরও অনেক বেশি অনুভূত হয়। আমরা জানতে চেয়েছিলাম যে এর মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা। আবহাওয়া অফিস বলছে যে ময়মনসিংহ এবং সিলেট জেলার কিছু কিছু জায়গায় এই সময়ে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া অন্যান্য জেলাগুলোতে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ সব মিলিয়ে আবহাওয়া অফিস যেটি আসলে বলছে যে আজকে দিনের এবং রাতের তাপমাত্রা কিছুটা বেড়ে যাবে, আগামীকালকেও বাড়বে, 8 তারিখ পর্যন্ত এরকম অব্যাহত থাকবে। তবে যেটি আসলে গত দুদিন ধরে ছিল যে অনেকগুলো জেলায় শৈত্যপ্রবাহ চলছিল, সেইটি এখন আপাতত থাকছে না, বিক্ষিপ্তভাবে 2-1টি জেলায় শৈত্যপ্রবাহ থাকবে। তো আমার কাছে আবহাওয়া অফিস থেকে এটি ছিল আবহাওয়ার সবশেষ। আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে জানাচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। সারা দেশেই চলছে শৈত্যপ্রবাহ। শীত পরিস্থিতি নিয়ে জানাতে রংপুর ও চুয়াডাঙ্গা থেকে এবার যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই রংপুর থেকে জানাবেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, রংপুরের শীত পরিস্থিতি সম্পর্কে জানাবেন, কুয়াশার ঘনত্ব কেমন দেখতে পাচ্ছেন, কৃষিতে কুয়াশা কতটা প্রভাব ফেলছে? দেখুন, আসলে সকাল 7টায় আমরা কিন্তু দেখেছি কিছুটা কুয়াশা পড়েছিল, কিন্তু 7টার পর থেকে কিন্তু যখন সূর্যের দেখা মিলেছে তখন কিন্তু কুয়াশা আস্তে আস্তে কেটে যাওয়ার ফলে কিন্তু যে ঠান্ডার অনুভূতিটা কিছুটা কমে গেছে, আর তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। গতকাল যে তাপমাত্রা ছিল আর 9.5 ডিগ্রি সেলসিয়াস, সেটি কিন্তু এক ক্লাপেই বেড়ে কিন্তু 12.5 ডিগ্রি সেলসিয়াসে চলে এসছে। এর ফলে কিন্তু কিছুটা হলেও কিন্তু যে ঠান্ডা, এই অনুভূতিটা কমে যাওয়ার ফলে কিন্তু মানুষের যে স্বস্তি সেটা ফিরে গেছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মানুষের কিন্তু চলাচলটাও বেড়ে গেছে গতকালের চেয়ে। আজকে কিন্তু আমরা দেখেছি যে সব থেকে বেশি মানুষ কিন্তু বের হচ্ছে তারা রাস্তাঘাট এবং কাজের সন্ধানে। কিছুক্ষণ আগে আমরা কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে খবর নিচ্ছি, সেখানে কিন্তু রোগীর সংখ্যা কিন্তু আস্তে আস্তে যেটি শীতজনিত রোগী আক্রান্ত হয়ে তারা ভর্তি হচ্ছেন, তারাও কিন্তু চিকিৎসা সেবা নিয়ে অনেকে চলে যাচ্ছেন। তবে আপনি নিশ্চয়ই জানেন যে রংপুরের কিন্তু সব থেকে যে ঠান্ডা অনুভূতি হয় অর্থাৎ পঞ্চগড়ে তেঁতুলে, সেখানে কিন্তু 9.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে সেখানে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সেখানকার মানুষের কিন্তু দুর্ভোগ কিন্তু বেড়ে গেছে। তবে আমরা কিছুক্ষণ আগে কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে খবর নিয়েছি, সেখানে যেটা জেনেছি যে অর্থাৎ 2 মাসে বার্ন ইউনিটে ভর্তি হয়েছে 42 জন পোড়া রোগী, এর মধ্যে মারা গেছে 2 জন। সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে রংপুরের যে সব জেলা রয়েছে অর্থাৎ কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর এবং পঞ্চগড়, ঠাকুরগাঁও, পঞ্চগড়ের তেঁতুলে, সেখান থেকে কিন্তু পোড়া রোগীর সংখ্যা কিন্তু আস্তে আস্তে আসছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য, সেখানে কিন্তু তারা ভর্তি হচ্ছেন। তবে রংপুরের আজকের যে তাপমাত্রা যেটি বেড়ে যাওয়ার ফলে কিন্তু যে অর্থাৎ শীতের যে অনুভূতিটা কমে যাওয়ার ফলে কিন্তু মানুষের যে স্বস্তি সেটা কিন্তু ফিরে এসছে। তবে আমি আরেকটা বিষয় জানি যে কৃষিক্ষেত্রে কিন্তু মানুষের যে ভোগান্তি ছিল গত কয়েকদিন ধরে, সূর্যের দেখা মেলেনি 3 দিন, সেক্ষেত্রে কিন্তু তখন কিন্তু মানুষের ভোগান্তিটা ছিল এবং কৃষিক্ষেত্রে কিন্তু মানুষের যে দুর্ভোগ সেটা ছিল, কৃষিক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও চরম তাদের দুর্ভোগ পোহাতে হয়েছে, অর্থাৎ কৃষির যে প্রভাব সেটি কিন্তু পড়ে গেছিল। তবে এখন পর্যন্ত যেটি জানা যাচ্ছে অর্থাৎ কৃষি অফিসের পক্ষ থেকে, সেটা কিন্তু বলছেন তারা কৃষির কোনো আর প্রভাব বা অর্থাৎ কৃষির কোনো ক্ষতি হচ্ছে না, এটি আসলে বলছেন। নজরুল, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার চুয়াডাঙ্গার পরিস্থিতি জানবো, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী মানিক আকবর। মানিক আকবর, চুয়াডাঙ্গার আজকের তাপমাত্রা সম্পর্কে জানাবেন। সাধারণ খেটে খাওয়া মানুষের ভোগান্তির চিত্র কেমন, আর হাসপাতালে রোগীর সংখ্যা কতটা বাড়লো? গত দুদিনে চুয়াডাঙ্গার তাপমাত্রা 2 দফায় বেড়ে গেছে। তাপমাত্রা 9.8 ডিগ্রি যেটা ছিল গত দুদিন আগে, সেটি আজকে 12.4 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বাড়লেও হিমেল বাতাস আছে, যে কারণে শীত অনুভূত হচ্ছে বেশি এবং মানুষের দুর্ভোগ কষ্ট এটা কিন্তু কমে যায়নি। আর সকাল থেকে আজকে যে অবস্থা ছিল চুয়াডাঙ্গা, সেটা ছিল ঘন কুয়াশা। এখন কিছুটা রোদ বের হয়েছে, কিন্তু তারপরেও সূর্যের উত্তাপ খুব জোরালো নয়, যে কারণে শীত কিন্তু অনুভূত হচ্ছেই। আর শীতজনিত কারণে খেটে খাওয়া মানুষ, বিশেষ করে যারা ভ্যান চালান, রিক্সা চালান, আর দিনমজুর শ্রেণীর মানুষ যারা কাজের সন্ধানে গ্রাম থেকে শহরে আসেন, তারা দুর্ভোগে আছেন। তারা বলছেন তারা পর্যাপ্ত কাজ পাচ্ছেন না, রিক্সা ভ্যান চালকরা তারা যাত্রী পাচ্ছেন না, ফলে তাদের সারাদিনের যে আয় উপার্জন হওয়ার কথা সেটি কমে গেছে। তারা বলছেন যে তাদের আয় উপার্জন যেহেতু কমে গেছে, এই বিষয়টি নিয়েই হচ্ছে যারা বিশেষ করে বিভিন্ন সংগঠন, বিভিন্ন দানশীল ব্যক্তি যারা সহায়তা করে থাকেন, তারা সবসময় যে বিষয়টি দেন সেটা হচ্ছে শীতের কম্বল। এই কম্বল না দিয়ে কিছু আর্থিক সহায়তা কিংবা খাদ্য সহায়তা দিতে পারেন। তো এই বিষয়ের পাশাপাশি হাসপাতাল
হাসপাতালে খোঁজ নিয়ে আমি যেটা জেনেছি, শীতজনিত রোগ বেলায় বেড়েছে, বয়স্করা শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসছেন, শিশুরা নিউমোনিয়ায় এবং সব শ্রেণী পেশার মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। আমি হাসপাতালে খোঁজ নিয়ে দেখেছি সেখানে গত 2-3 দিন ধরে রুগী থাকছে কিন্তু 3 গুণ, ধারণ ক্ষমতা 3 গুণ বেশি রুগী হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে, শিশু ওয়ার্ডে রুগীর চাপ বেড়েছে। তো সব মিলিয়ে সব শ্রেণী পেশার মানুষ তীব্র এই শীতে কষ্টে আছে। শীতের একটা বড় প্রভাব সেখানে জনজীবনে পড়েছে। ধন্যবাদ আপনাকে। রংপুর এবং চুয়াডাঙ্গা থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। ঘন কুয়াশার কারণে 9 ঘন্টা বন্ধ থাকার পর সচল হয়েছে রাজবাড়ীর পাটুরিয়া, দৌলতদিয়া ও মানিকগঞ্জের আরিচা কাজিরহাট নৌপথ। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাত 9টার পর থেকেই নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। কুয়াশা ঘনত্বের কারণে নৌপথের চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে যায়। পরে রাত 11:30 থেকে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানায় বিআইডব্লিউটিসি। তবে ফেরি চলাচল বন্ধ থাকলেও দুটি ঘাট এলাকায় যানবাহনের চাপ না থাকায় জনদুর্ভোগ ছিল না। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এখনও শেষ হয়নি স্টল প্যাভিলিয়ন তৈরির কাজ। ছুটির দিন হলেও শুক্রবার তীব্র শীতের কারণে মেলায় ক্রেতা দর্শনার্থীর উপস্থিতি ছিল কম। আগামী সপ্তাহ থেকে বেচাকেনা জমজমাট হবে বলে আশাবাদী ব্যবসায়ীরা। ক্রেতা আকর্ষণে বিক্রেতাদের হাকডাক শুনে নিউ মার্কেট কিংবা গুলিস্তান এলাকা মনে হলো এ দৃশ্য পূর্বাচলে শুরু হওয়া ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। মাসব্যাপী মেলায় তেমন সাড়া নেই ক্রেতা দর্শনার্থী, তাই এমন হাকডাকেও মিলছে না প্রত্যাশিত ক্রেতা। টুকটাক কাস্টমার আছে, আলহামদুলিল্লাহ, আশা করি ভালো হবে। আমরা আপনার 4 বছর ধরে করতেছি, তো মোটামুটি আমাদের এখনো খারাপ হয় নাই। এটা আন্তর্জাতিক মেলা, যেহেতু আমরা এই লোকালের মতো কোনো কিছু চাচ্ছি না, আমরা চাচ্ছি সেটা আন্তর্জাতিক মানের কোনো কিছু ভালো কিছু হোক। তাই আমরা লোকালের মতো যদি এখানে ফ্যাসিলিটি পাই সেটা তো আর হলো না। মেলা ঘুরে দেখা যায় এখনও চলছে স্টল প্যাভিলিয়ন তৈরির কাজ। মেলায় মানসম্পন্ন পণ্য না পাওয়ায় হতাশ ভোক্তারা, আর ব্যবসায়ীদের আশা আগামী সপ্তাহ থেকে ভালো বিক্রি হবে। কয়েকদিন থেকে আজকে আমরা দেখতে পাচ্ছি লোকজনের সমাগম অনেক বেশি এবং আমরা এক্সপেক্ট করতেছি মেলাটা অনেক ভালোই চলবে। আর আমাদের স্টলে তো অনেক নতুন নতুন প্রোডাক্ট আসছে এবং সবাই খুব খুশি, অনেক গেমিং জোন আছে। 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবার সাজানো হয়েছে জুলাই ছাত্র আন্দোলন ঘিরে। চলবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত, আর ছুটির দিনে রাত 10টা পর্যন্ত। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিভিন্ন পণ্য ও সেবার ওপর কর বাড়ানোর পরিকল্পনায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। তাদের দাবি, আন্দোলন, মূল্যস্ফীতি, ব্যাংকের সুদ হার সব মিলে এমনিতে ক্ষতিগ্রস্ত তারা। এমন সিদ্ধান্ত নেওয়ার আগে কোনো আলোচনাও করা হয়নি তাদের সঙ্গে। সিদ্ধান্ত প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আকাশপথে ভ্রমণ, সিগারেট, এলপিজি, পোশাক, রেস্তোরাঁর খাবার সহ একাধিক পণ্য ও সেবায় মূল্য সংযোজন কর বা ভ্যাট বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। এতে 2 অঙ্ক ছাড়ানো মূল্যস্ফীতি আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পণ্য ও সেবার ওপর ভ্যাট বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। জুলাই আগস্টে বড় লোকসানের মধ্য দিয়ে গেছে বিভিন্ন খাত। সেই ক্ষতি এখনও পোষানো সম্ভব হয়নি। সাধারণ মানুষ এমনিতেই অর্থনৈতিক চাপে আছে। ব্যবসায়ীদের দাবি, পোশাক, এলপিজি এগুলো সবই নিত্য প্রয়োজনীয় পণ্য। সরকার দ্রব্যমূল্য না বাড়ার আশ্বাস দিলেও ব্যবসায়ীরা বলছেন বাস্তবতা ভিন্ন। ব্যবসা টিকিয়ে রাখতে ভ্যাট না বাড়ানোর আহ্বান তাদের। অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ এবং চারপাশে আসলে নানান ধরনের চাপের মধ্যে রাষ্ট্র যেরকম আছে, ঠিক তেমনি ভাবে সাধারণ মানুষ সেই রকম চাপের মধ্যে আছে। এরকম একটি সময়ে এইরকম একটি সিদ্ধান্ত আমাদেরকে আসলে বিস্মিত করেছে। এই সরকারের আমলেও এই যে সবাই এইভাবে কাজ করছে, কোনো পরিবর্তন তো আমরা দেখতে পাচ্ছি না, বরং আরো খারাপ হচ্ছে। লাভ কি? আমরা আজকে রাতে বসতেছি, রেস্তোরাঁ মালিক সমিতি, মিষ্টি মালিক সমিতি, সবাই আমরা রাতে জুমে বসতেছি এবং সবার আমার কাছে বলছে যেভাবে আমাদেরকে আলোচনা চলছে, প্রয়োজনে আমরা অনির্দিষ্টকাল বন্ধে চলে যাব। অর্থনীতিবিদরা বলছেন, রাজস্ব আয় বাড়াতে এখন সরকারের কাছে বিকল্প কোনো পথ নেই। তবে শুধু কর হার না বাড়িয়ে আদায়ের ক্ষেত্র বাড়ানোর তাগিদ তাদের, না হলে মূল্যস্ফীতি আরো বাড়বে। কিভাবে ট্যাক্স নেটটা বাড়াতে পারি, প্লাস হচ্ছে এই যে টপ 10% যারা টোটাল 80% অ্যাসেটে তাদের হাতের মধ্যে আছে, তো সেটাকে আমরা কিভাবে আসলে এই রেভিনিউ তাদের কাছ থেকে কিভাবে রেভিনিউ আদায়টা আরো বাড়ানো যেতে পারে, যে ডিরেক্ট ট্যাক্সের যে ব্যাপারটা আছে।
আইএমএফের পরামর্শে মূসক বা ভ্যাট ও সম্পূরক শুল্ক আইনে কিছু সংশোধন আনতে যাচ্ছে সরকার। এতে গুঁড়ো দুধ, ওষুধ, সিগারেট, বিমানের টিকিট সহ ৬৫ ধরনের পণ্য ও সেবায় বাড়তি ভ্যাট আরোপ হতে পারে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামের চান্দগাঁও বাকলি এলাকায় দেখা দিয়েছে তীব্র পানির সংকট। মাঝে মধ্যে যে পানি পাওয়া যায় তাও ময়লা ও দুর্গন্ধযুক্ত বলে অভিযোগ বাসিন্দাদের। নাগরিক অধিকার নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ক্যাব বলছে এখনও দুর্নীতিবাজ কর্মকর্তার কারণে গ্রাহকের দুর্ভোগ যাচ্ছে না। আর ওয়াসা বলছে সমস্যার সমাধানে একটি প্রকল্প চলমান রয়েছে। গেল বছর ওয়াসার পানিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় তা পানের অনুপযোগী হয়ে পড়ে। সেই সমস্যা দূর হলেও এখন দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। পানির জন্য হাহাকার চলছে চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও, বাকুলিয়া, রাহাত্তার পুল, ডিসি রোড, ১ কিলোমিটার, কালামিয়া বাজার, মিয়া খান নগর সহ অনেক এলাকায়। পানি সংকটে থমকে গেছে গৃহস্থলীর কাজসহ দৈনন্দিন নানা কাজকর্ম। বিষয়টি ওয়াসাকে একাধিকবার চিঠি দিয়ে জানিয়েও সুফল মেলেনি বলে অভিযোগ ভুক্তভোগীদের। দুর্গন্ধ পানি, আপনার গোসল করা যায় না, খাওয়া যায় না। মাঝে মধ্যে রাত্রেবেলা আসে না, সকালবেলা আসে, আবার সকালবেলা আসলে রাত্রেবেলা আসে না। এখন হয়তো স্কুল বন্ধ, কিন্তু অফিস আদালতে আমরা যারা অফিস আদালত নিয়ে ব্যস্ত থাকি, আমাদের তো পানির ক্রাইসিসটা দূর করতে হবে। সুপেয় পানি গ্রাহককে দিতে না পারা দুঃখজনক। এজন্য ওয়াসার নানা পর্যায়ে বসে থাকা অসাধু কর্মকর্তাদের দুষছেন ভোক্তা অধিকার সংস্থা ক্যাব। ফয়জুল্লাহ যারা সহযোগী এখনো তারা তাদের যে পদে বহাল রয়েছেন, যার কারণে আগের যে গ্রাহকদের স্বার্থ উপেক্ষা করে যে ধরনের কাজ করা হয়েছে এখনো সেটা চলমান আছে বলে আমাদের ধারণা। তবে পানিতে ময়লার বিষয় মানতে নারাজ ওয়াসার দাবি, আশপাশের টিউবওয়েলের আয়রন থেকে এ সমস্যা হতে পারে। তবে সংকট সমাধানে নতুন প্রকল্প চলমান রয়েছে। আমাদের WHO যে গাইডলাইন ফলো করে আমরা পানিটা দিই তার রেঞ্জের মধ্যেই আছে। তো এই কারণে এখনও আমাদের ধরেন যে ওইসব এলাকা আরও ইমপ্রুভ করা লাগবে, যার ফলে আমাদের আরেকটা প্রকল্প আসতেছে। চট্টগ্রাম নগরীতে দৈনিক পানির চাহিদা 58 কোটি লিটার। এর বিপরীতে 47 থেকে 48 কোটি লিটার পানি সরবরাহ করে ওয়াসা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কুমিল্লা জেলায় প্রতি মাসে গড়ে অন্তত 200 মাদকের মামলা দায়ের হচ্ছে। আইনজীবীরা বলছেন আদালতে মামলা জট ও বিচারে দীর্ঘসূত্রতার কারণে পার পেয়ে যাচ্ছে আসামিরা। পাশাপাশি পাচার কাজে নিম্ন আয়ের নারীদের ব্যবহার বাড়ছে। সীমান্ত এলাকার বিভিন্ন জেলায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে মাদক মামলার বিচারের দাবি স্থানীয়দের। ভারত থেকে আসা মাদকদ্রব্য কুমিল্লা সীমান্ত হয়ে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রুট ধরে সারা দেশেই চলছে মাদক কারবারিদের আধিপত্য। কুমিল্লার জেলা আদালতে আটকে আছে প্রায় 19,000 মাদক মামলা। চলছে পুলিশের তদন্ত। শরীর পর্যায়ে আসে আমরা চেষ্টা করছি, আমরা পার্সু করছি, আমাদের সাক্ষী যাতে দ্রুত যায় এবং সাক্ষী যাতে যত সময় বিস্তার গ্রহণ করেন যে আমরা নজর রাখছি। আমাদের প্রসিকিউটর সহকারী প্রসিকিউটর নিয়োগ করা আছে। গত 1 বছরে মাদক পাচার ও বিক্রির অভিযোগে কুমিল্লায় গ্রেপ্তার হয়েছেন 2 শতাধিক নারী। অপরাধীরা নিজেদের আড়াল করতে মাদক পাচার ও ব্যবসায় ব্যবহার করছে নিম্ন আয়ের নারীদের। মামলা থাকা অবস্থায় তারা কিন্তু মাদক বেচা বিক্রি করতেছে। এইটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করি। জামিন হয়ে বাইরে হয়ে যায় এবং কি আদালত লং টাইম প্রসেস করার কারণে তারা মামলাগুলো সঠিক বিচার সঠিকভাবে হয় বলে আমরা অনেকেই সন্দেহ প্রকাশ করে। পুলিশি তদন্তে গাফিলতির কারণে আদালতে মামলার জট। এর সুযোগে পার পেয়ে যাচ্ছে মাদক ব্যবসায়ীরা, অভিযোগ আইনজীবীদের। নিষ্পত্তির জন্য আমাদের সুস্পষ্ট সাজেশন হচ্ছে মাদকের জন্য একটা ট্রাইব্যুনাল গঠন করা, মাদকের মামলা বিচারের জন্য অ্যাজ পার ল। দ্বিতীয়ত হচ্ছে যত দ্রুত সম্ভব চার্জশিট দাখিল করা। লিগ্যাল জাস্টিস করতে গিয়ে সেক্ষেত্রে আমরা দেখা যাইতেছে যে শুধু এই রাষ্ট্রের সাক্ষীর অভাবে আমাদের মাদকের মামলা অনেক ঝুলে গেছে। জেলার বিভিন্ন থানায় প্রতি মাসে গড়ে অন্তত 200 মাদকের মামলা দায়ের করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঝুঁকিপূর্ণ ভবনে চলছে খাগড়াছড়ি মহালছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম। এতে আতঙ্কে সেবা নিতে আসা রোগীরা। এছাড়া হাসপাতালে চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। দ্রুত সংকট সমাধানের দাবি স্থানীয়দের। খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই ভবন 80-র দশকের। জরাজীর্ণ ভবনেই চলছে চিকিৎসা কার্যক্রম। 50 বছরের পুরনো ভবনের বেশ কয়েকটি জায়গায় দেখা দিয়েছে ফাটল, খসে পড়ছে পলেস্তারা। এতে সবসময় আতঙ্কে থাকেন হাসপাতালের কর্মকর্তা, কর্মচারী ও রোগীরা। হাসপাতাল তো এমনি জীর্ণশীর্ণ অবস্থায় আছে, জায়গায় জায়গায় খুলে পড়ে যাচ্ছে,
রোগীরা থাকতে এমনি একটু সমস্যা। জায়গা অনেক মানে ফাটল ধরছে, এগুলা তো ভাঙ্গা পড়া, ওগুলো অনেক ভয় করে। বর্ষাকাল যখন আছে তো পানি পড়বে। 31 শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে 14 জন চিকিৎসক ও 11 জন নার্স থাকার কথা। তবে কর্মরত আছেন 4 জন চিকিৎসক ও 4 জন নার্স। সবচেয়ে বড় হচ্ছে অবকাঠামো, জনবল সংকট, ডাক্তার নার্স সবকিছুতে সংকট। আর আমাদের বিল্ডিং হচ্ছে অনেক পুরনো, বিশেষ করে এটা 79 সালের বিল্ডিং, জরাজীর্ণ, এবং এটা যদি ঠিক করা না হয় তাহলে ভবিষ্যতে যে কোনো একটা দুর্ঘটনা তো ঘটবেই। জনবল নিয়োগের পাশাপাশি নতুন ভবন নির্মাণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে বলে জানান সিভিল সার্জন। এই বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এর সাথে আমাদের অনেকগুলো জনবলের ক্ষেত্রে চ্যালেঞ্জ আছে। আমাদের পুরা খাগড়াছড়ি জেলায় মাত্র 2 জন এক্স-রে টেকনিশিয়ান আছে। আমাদের যদি নতুন করে ডাক্তার পদায়ন করা হয় তাহলে মহালছড়ি সহ বিভিন্ন উপজেলায় আরও সেবা আমরা উন্নত সেবা প্রদান করতে পারবো। এই হাসপাতালে প্রতিদিন অন্তত 500 মানুষ চিকিৎসার জন্য আসেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।